দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। এই পবিত্র ঈদুল আজহা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে আমরা দাঁড়িয়ে আছি এই অনুষ্ঠানটা যখন করছি। কাজেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অনুষ্ঠানে আজকে খুব কঠিন কঠিন কথা, রাজনীতির কোনো মারপ্যাচ যেটি সবসময় আসলে এই অনুষ্ঠানে আলোচনা হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না আজকে। যেহেতু একটা খুশির একটা সময়ের দিকে আমরা যাচ্ছি, আমরা আজকে একটু আনন্দের সাথে কথা বলতে চাই এবং আনন্দটা যেন আমরা উৎসবের মতো করে পালন করতে পারি, কোনো যেন সমস্যা না হয় ঈদুল আজহার সময়, সেই ধরনের কিছু পরামর্শ আমরা আজকে খোঁজার চেষ্টা করব। সেই সঙ্গে ঈদের যেহেতু আনন্দ, সেখানে আনন্দও আমরা করার চেষ্টা করব। এই এই সবগুলো বিষয়ে যেন হতে পারে, তেমন তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আমি একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা, যেটি বলছিলাম ঈদের আনন্দ আমরা করব, তার সাথে তিনি আমাদের আনন্দ দেবেন এবং তার গান শুনবো। ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং আছেন রন্ধনশিল্পী রহিমা সুলতানা রিতা। ঈদে কী খাবো, কিভাবে খাবো, তিনি আজকে ঈদুল আজহার মাংস কতটা খাওয়া যাবে তিনি দিবেন। আছেন সবার প্রিয় ডাক্তার সাহেব, ডাক্তার আয়েশা আক্তার, তিনি উপপরিচালক 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল ঢাকা। নিশ্চয়ই ডাক্তারি কোনো আমরা পরামর্শ তার কাছে নিব। আছে এই সময়টাতে হামের একটা প্রকোপ আছে, তো সব কিছু মিলে ঈদটা আমরা যেন ভালোভাবে কাটাতে পারি, এই তিনজনের কাছ থেকে আমরা সেই পরামর্শগুলো শুনবো, আলোচনা যাবো। আমি একটু আয়েশা আপনাকে দিয়ে শুরু করব, যেহেতু বলছিলাম যে একটা হামের প্রকোপের ব্যাপার আছে। আপনি আদ্দিন হাসপাতালের ঘটনা শুনলাম আজকে, যে আজকে একটা খুবই মর্মান্তিক ঘটনা, একটা এসির দুর্ঘটনার কারণে 6 জন বাচ্চা মারা গেল। এটি একটা ঘটনা স্বাস্থ্য খাতে যদি বলি, এবং ঈদের সময় একটা সতর্কবাণী সবাই দিচ্ছেন যে এবারকার ঈদে ঈদের কারণে, ঈদের মানুষের চলাচলের কারণে হামের প্রকোপটা বেড়ে যেতে পারে। সব কিছু মিলে ঈদটা আসলে স্বাস্থ্য খাতে কেমন যাবে? ধন্যবাদ সবাইকে। যেহেতু কালকে পবিত্র ঈদুল আজহা, ঈদ মোবারকের শুভেচ্ছা। তো এই যে ঈদটা আনন্দ যেন মাটিও না হয়ে যায়, কারণ যেন দুঃখ বার্তা না বয়ে না আনে, যেটা আমরা আজকে সকালে যেটা দেখলাম অবশ্যই দুঃখজনক। সেটা নিয়ে তদন্ত কিন্তু হচ্ছে, কমিটি গঠন করা হয়েছে এবং সেটা জানানো হবে আসলে কার গাফলতি ছিল। তো সব কিছু মিলে হামেরও তো একটা প্রকোপ আপনার জানা আছে। ঈদের সময় আমরা কিন্তু সবাইকে বলে যাচ্ছি যে যারা বাচ্চা অসুস্থ তাদেরকে আসলে যেখানে আছে সেখানে থাকার জন্য, মুভমেন্ট করলে কিন্তু সেই বাচ্চাটা থেকে আরও 18 জন ছড়িয়ে পড়তে পারে। ঈদের মধ্যে সবাই ঘরমুখী মানুষে, সে ট্রেনে বাসে লঞ্চে যে কোনো জায়গায় যাচ্ছে, সেখানে কিন্তু গ্যাদারিং হতে পারে, বা নিয়ে যদি যায় সেখানে গ্যাদারিংয়ের মধ্যে বাচ্চাটাকে যাতে না নিয়ে যায়। যদি অসুস্থ থাকে বাচ্চাটা, তাকে অবশ্যই আলাদা করে রাখতে হবে, কারণ এই সময়টা খেয়াল রাখতে হবে যে যদি ছড়িয়ে পড়ে বেশি, আরও বেশি, তাহলে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। তো সেক্ষেত্রে হলো যে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা যাচ্ছে নাইট রানে ঘরে ফিরে যাচ্ছে, এবং ঈদের আনন্দটা একসাথে উপভোগ করার জন্য তো সবাই যাচ্ছে ঘরমুখী মানুষ নাইট রানে, সেখানে আনন্দটা যেন মাটি না হয়ে যায়। খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই আসলে এটা বোঝা উচিত, নিজের ভালো, পরিবারের ভালো, দেশের ভালোর জন্য একটু সচেতন হয়ে কাজটা করা। অসুস্থ হলে তো ডাক্তার আমরা আছি, হাসপাতালগুলো খোলা আছে, ইমার্জেন্সি সার্ভিস 24 ঘন্টা তার মধ্যে খোলা রাখা আছে, সব জায়গায় সারা বাংলাদেশে আছে। সেক্ষেত্রে আমরা তো আছি, কিন্তু দেখা যাচ্ছে রোগীগুলো একটু দেরি করে আসে, যখন আসে তারা তো শেষ মুহূর্তে আসে, সেটা যেন না করে, তারা যেন খেয়াল রাখে নিজের খাবারের প্রতি, সব দিকটা যেন খেয়াল রাখতে হবে। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। খাবার দাবারের কথা বলছেন, আমি একটু রাহিমা সুলতান রিতা আপনার কাছে, আপনি বুঝতে পারছেন আপনার কাছে আসবো। খাবার দাবারের কথা বলছিলাম, ঈদুল আজহা মানে তো সবাই গরু মাংস খাবো, খাসির মাংস খাবো, একটা প্রস্তুতি থাকে। এবং যারাও খুব বেশি ডায়েট মেনটেন করেন, তাদেরও একটা দিন সব বাধা ভেঙে যায়, এবং সবাই বলেন যে একটা দিন খেলে কিছু হবে না, একটা দিন খেলে আসলে কিছু হবে না। আমার মনে হয় সেটা ঠিক না। একটা দিনও আমাদেরকে একটু পরিমিতি বোধটা রাখা দরকার। মানে একদিন মানে যে আমি ওভার ইটিং করে ফেললাম, তা আমার বডির অর্গানে তো ওগুলোর এফেক্ট হবেই, ওই একদিনের এফেক্টটা তো আমি পোষাতে পারবো না। তো ওই জন্যই আমার মনে হয় শরীরটাকে সুস্থ রাখতে হলে আমাদেরকে অ্যাটলিস্ট বোঝা উচিত যে আমার খাবারের, আমরা যেটা বলি যে শুধুমাত্র মাংস, মানে যেহেতু আমাদের কোরবানির সময় গরু এবং খাসি আপনি বললেন মাংস অতিরিক্ত খাওয়া হয়, তো এটার একটা বিষয় আছে যে পরিবারের বিভিন্ন বয়সের সদস্য আছে, তাদের উপরেও ডিপেন্ড করে। যারা একটু কম বয়সী তাদের একরকম, তারা অনেকটাই খেতে পারে একসাথে, কিন্তু যারা আমাদের মতো বয়সের, যাদের ধরেন একদম 50 আপ হয়ে গেল, তো তাদের জন্য আমার মনে হয় এটা অবশ্যই কন্ট্রোল করা উচিত। এছাড়াও যাদের সমস্যা আছে, হাইপারটেনশন বা অন্যান্য প্রবলেম থাকে, ডায়াবেটিস, তাদেরও একটু খেয়াল করা উচিত। ওই একদিন বেশি খেয়ে পরের দিন হসপিটালে ভর্তি হওয়ার জন্য না হয়। আমি এরকম অনেক দেখেছি যে আমারই নিজেদের মধ্যে কোরবানি ঈদের পরে দেখা গেল যে
তাদের ব্লাড প্রেশার অনেক হাই হয়ে গেছে বা অন্যান্য অনেক প্রবলেম দেখা দিয়েছে, আগে থেকেই সমস্যা ছিল, সেগুলো বেড়ে যায়। তো এই জন্য আমার মনে হয় আমরা অল্প অল্প করে খাই, দরকার হলে এক সপ্তাহ খাবো, প্রতিদিনই অল্প অল্প খাই। পোর্শনটা খুব ইম্পর্টেন্ট আমাদের। এইটা একটা বড় জিনিস যে আমরা না আমাদের প্লেটিংটাকে মাপতে পারি না, যে আমার প্লেট কতটুকু প্রোটিন, কতটুকু কার্বোহাইড্রেট, কতটুকু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থাকবে, এবং সেটাকে আমি ভাগ করে কয় বেলায় খাবো। এই জিনিসগুলো যদি, এই নলেজগুলো আমাদের একটু থাকে, তাহলে মনে হয় আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। আর আরেকটা জিনিস, এখন কিন্তু বেশ গরমের সময়, তো মানে এখন আম পাওয়া যাচ্ছে, ফ্রেশ ফ্রুটসের কিছু জুস থাকা উচিত, তাহলে আমরা ভিটামিন, মিনারেলস প্লাস মাংস সব একসাথে ভালো থাকতে পারি খেয়ে। সব ভালো থাকতে পারবো। তো আবেদা সুলতান, আপনার কাছে গানের বাইরে আমি একটা প্রশ্ন করছি, খাবার কথা বলছিলাম যে ঈদ ঈদ মানে আমাদের বাসায় যেটা হয় বা সাধারণ মানুষের বাসায় যেটা হয় যে গরুর মাংস আসবে, রান্না বান্না হবে, সবাই মিলে খাবে, এবং বাড়ির যারা মহিলারা আছেন তারা রান্না বান্না করবেন। আপনার তো স্টার, আপনাদের বাসায় কি এরকমই হয়? আপনারা কি এরকম রান্না বান্না করেন? এরকমই হয় রান্না। আমার একটা খুব প্রিয় শখ হলো রান্না করা। তো যেদিন আমার যে মুড থাকে, অবশ্য যেদিন মুড থাকে ওই দিন আমি পুরো রান্না করি, আমার খুব ভালো লাগে। আর ঈদের সময় দুই একটা আইটেম হয়তো আমি করলাম। মাংসটা আমি করি, যেহেতু ভুনা গরুর মাংসটা আমার বর আমার হাতেরটা পছন্দ করে, আর খাসি রেজালাটা ভালো করি। কার সামনে কথা বলছি? আপনি আমার চেয়ে অনেক ভালো রান্না করেন। তো আর ঈদ হলেও সবজি থাকে আমার বাসায়, সবজি থাকবে, সালাদ তো থাকে। তো এগুলো আমি পছন্দ করি করতে, আচ্ছা, আমি করি। আপনি কি স্বাস্থ্য সচেতন? আমি খুব স্বাস্থ্য সচেতন, মানে সচেতন কিনা যায় না, আমি সবসময় মানে ভেজিটেবলটা পছন্দ করি। মানে অনেক বাসায় দেখি যে ভেজিটেবল বলেই কিছু নাই, মানে মাছ মাংস এগুলোর উপর। ঈদ মানে তো মাংস ছাড়া চিন্তাই না, করতে পারেন না। ঈদ ছাড়াও বলছি, সারা বছর এবং প্রতি বেলায় ভেজিটেবল আমার বাসায় থাকবেই। ওটা Balanced diet, স্বাস্থ্য সচেতনতার জন্য কিনা যায় না, তবে ভালোবাসি আমি, আমার বর, আমার ছেলে সবাই পছন্দ করে। আচ্ছা, এই খাবারের কথা আসছে, আশাকতা আপনার কাছে একটা জানতে চাইবো। ঈদের সময় মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে বা পোলাও যে বলি যে রিচ ফুড খাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস আসে, সেটা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, প্রচুর কোল্ড ড্রিঙ্কস আমরা খাবো। এই ব্যাপারটা কি সতর্ক থাকা উচিত নাকি আসলে যেটা ওই যে মাংস খাওয়ার মতো একদিন খেলে কিছু হবে না? এটা না না, একদমই আসলে যতটা কম খাওয়া যায়। প্রচুর সুগার থাকে ড্রিঙ্কসের মধ্যে, আপনি জানেন যে বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে কেমিক্যাল, সেগুলো একদমই না খাওয়া ভালো। খেতে পারে একদম অল্প পরিমাণে, যেমন মাংসতে আমি তো বললাম যে হয়তো 120 গ্রাম পর্যন্ত খেতে পারে সুস্থ মানুষে, এর বেশি খাওয়া ঠিক না। বললাম যে সকালে মানে দুপুরে একটু খেলো বা রাতে একটু খেলো, সাথে সালাডটা থাকলো, পানি থাকলো, এবং অন্যান্য তো ফ্রুটস তো আছে, এখন সিজনাল ফ্রুটস তো পাওয়া যায়, সেটা মিলে খেতে হবে আসলে। মানে খাওয়ার পরিমাণটা অবশ্যই একটা হলো যে ব্যালেন্স একটা মেনটেন করে, সেটা সবারই জন্য, ছোট হোক বড় হোক সবার জন্য। সাথে যাদের প্রেশার আছে তাদের তো অবশ্যই একটু রেস্ট্রিকশন তো আছেই। খাওয়াটা খুব বেশি খাওয়া যায়, খুব মানে মশলা দিয়ে খাওয়াটা ঠিক না। আচ্ছা। হালকা মশলা দিয়ে খেলে কিন্তু বডি এফেক্ট করে, মানে ক্ষতি করে না। আর সাথে ড্রিঙ্কসটা যত কম পারা খাওয়া যায় সেটা আসলে ক্ষতি করে, মানে উপকারের ক্ষেত্রে ক্ষতি বেশি করে। আমাদের মতো মানুষ যারা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে তাদের জন্য মানে আপনি এক কাজ করুন, আম আছে এখন, খুব ভালো করে লেবু খেলো, লেবুর জুসটা, লেবুটা জুস করে খেলো। তরমুজ পাওয়া যায়, হ্যাঁ। যে সমস্ত ফ্রুটস পাওয়া যায়, জুস তৈরি করে ফ্রিজে রেখে ফ্রিজে দেবেন। রেখে ঠান্ডা করে খেলে যখনই মন হয়। চাইবে যে একটু মানে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে ওইটা খেলাম, আমি কম সুগার দিয়ে ওটা বানালাম বা সুগার অ্যাডই করলাম না, তাহলে দেখবেন আপনার ওই যে তৃষ্ণাটা মিটে যাবে। বোরহানি কি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে পড়ে? বোরহানিটা করা ভালো, যেতে পারে, হ্যাঁ, বোরহানি কিন্তু অবশ্যই খুব ভালো। ভালো। টক দই তো, টক দই দিয়ে আছে। বানানো হয়। আচ্ছা, অনেক সময় আমরা Probiotic আছে আমরা বলি যে এটার ডায়েট ডায়েট কোক, হ্যাঁ, ওটা কি আরো বেশি ওইটাও খারাপ? দরকার না, আসলে পড়ে না। ওটাও এর চেয়ে হলো বোরহানি ভালো বা লেবুর জুসটা ভালো আসলে তার চেয়ে আপনি ড্রিঙ্কসগুলো। দই দিয়ে বোরহানি খান, লাস্সি খান, আচ্ছা। ওইটা বেটার। এটা আচ্ছা, ঠিক আছে। আমি আমার আরেকটা জিনিস জিজ্ঞেস করবো। আমি যে রান্না বান্নার কথা জিজ্ঞেস করছিলাম, ঈদের সময় তো আপনি অফিসে যান, যেতেই হয়। ডিউটি যান, এবং একটা বড় কাজ এই সময়টা আসে। এই মানে আপনাদের এই যারা এই প্রফেশনে আছেন, চিকিৎসা প্রফেশনে আছেন, তাদের ঈদটা আসলে কেমন কাটে? মানে তাদের ঈদটা আসলে সে যদি বলি যে আসলে যারা আমরা সরকারি চাকরিতে আছি বা ডাক্তাররা যারা আছেন, বেসরকারি চাকরিতে যারা আছেন, আসলে ডাক্তারদের জীবনটা কাটালে পেশেন্টের, রোগীদের সেবা নিয়ে। ঈদের সময় কিন্তু বাসায় কিছু রান্না বান্না করে অফিসে চলে যাচ্ছি। ঈদের আগে যেমন আজকে আমি অফিস করে আসছি,
গতকালকে বন্ধ ছিল, তাও আমি করে আসছি, মানে ঈদের সময় আমি কালকেও যাব। সেক্ষেত্রে কিছু রান্না বান্না করে তারপরে যাই। মানে যারা আছে, মানে অফিসের স্টাফ যারা আছে বা পেশেন্ট যারা আছে, তাদের সাথে একসাথে আসলে সবাই মিলে এটা আনন্দটা ভাগাভাগি করি। এটা কিন্তু আনন্দের। ছোট সময় একটা ঈদ আর এই বড় সময় একটা ঈদ বা চাকরি জীবনে একটা ঈদ, সবটা কিন্তু অন্যরকম, মানে প্রত্যেকটা কালই তো আলাদা রকম। তো সেটা কিন্তু একটা আনন্দ জায়গা না যে বাসায় কিছু সময় দিচ্ছি, অফিসে সময় দিচ্ছি, সব কিছু মিলে আছে, সমাজ সংসার নিয়ে তো আসলে আমাদের বেঁচে থাকা। সেক্ষেত্রে হলো যে হ্যাঁ, অনেকে মনে হতে পারে যে বাসায় একটু কম সময় দিচ্ছি, অফিসে বেশি সময় দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আনন্দের জায়গা। আনন্দটা ভাগাভাগি করার মধ্যেই কিন্তু সুখ, আত্মত্যাগ আমাদের। এটাতে একটু হ্যাঁ, মন খারাপ করে না, কারণ আমরা তো আসলে এই আত্মত্যাগ বা সম্প্রীতি ভ্রাতৃত্ব বন্ধনটাই তো আসলে আমাদের মানে একটা সম্পদ, একটা দেশেরই সম্পদ, একটা মানুষের সম্পদ। তো সেটা নিয়ে আসলে আমরা ভালো আছি। আচ্ছা, আমি একটু রান্নার বিষয়টা জানতে চাই, যে যারা রান্না করবেন, মাংস রান্না করবেন, কোন বিষয়ের দিকে একটু খেয়াল রাখা উচিত? আমার মনে হয় যতটা সম্ভব চর্বিটা কম রেখে রান্না করা যায়। আর রান্নার কিছু ধরন আছে, যেমন গ্রিল করা। তো গ্রিল যদি করি আমরা, তাহলে মানে এক্সট্রা যে ফ্যাটটা থাকে সেটা চলে যায়। যেমন আমি বলি যে আমি চায়নাতে দেখেছি ওরা প্রচুর খায়, প্রচুর মাংস খায়। এই যে সিচুয়ান বলেন, ম্যান্ডারিন ফুড বলেন, এত গরু বিফ দেখা যায়, এত বড় বক্স মানে বাটিতে বিফ আসে, অর্ধেক খেয়ে ফেলছে। ওই কাঠি দিয়ে টেনে টেনে খায়, ঝোলটা কিন্তু খায় না। ওরা কিন্তু প্রোটিনটাই খাচ্ছে, ওরা ফ্যাটটা খাচ্ছে না। তো আমাদেরকে বলে তোমরা ওইটা দিয়ে মাখায় ভাত খাও, আর আমরা খাই হলো আসলটা। তো এখন আমার কথা হলো যে যদি আমরা যতটা সম্ভব চেষ্টা করব মাংস থেকে যে চর্বিটা থাকে সেটাকে আলাদা করে, আর তেল মশলা ওই যে একটু পরিমিতি বোধ একটু কম দিয়ে আসলে খাবার টেস্ট করার কিছু মানে হার্বস আছে, স্পাইসেস আছে। যেমন আমরা টমেটো অ্যাড করতে পারি, সাথে গার্লিক অ্যাড করতে পারি একটু বেশি করে। তো এই যে গার্লিক, জিঞ্জার, টমেটো এগুলো দিয়ে ফুডটাকে আমরা রান্না করতে পারি। আর গ্রিলে যেতে পারি, গ্রিল তো স্টেক বানাতে পারি। তারপরে নানান ধরনের একটু কাবাব টাইপের করতে পারি, মানে সাথে আমরা মাশরুম এটা সেটা ভেজিটেবল অ্যাড করেও মাংসটাকে একটু ভিন্নভাবে পরিবেশন করা। এটা আমার মনে হয় করলে পরিবারের সবাইরও মানে সবার ভালো লাগবে। যে একঘেয়েমি খাবার কিন্তু সবার ভালো লাগে না, একটু বৈচিত্র্য আমরা সবাই চাই। তো সেই দিক থেকে অতিরিক্ত ঝাল মশলা তেল কিন্তু বডি ক্ষতি করে, অ্যাসিডিটি করে। অনেকে কিন্তু তাদের পেশা তাদের কিন্তু হার্ট অ্যাটাক করে ফেলে বেশি খাবার বার্ন করে, মানে খুব ঝামেলা করে। সেটা কিন্তু একটু মশলাটা কম দিয়ে রান্না করাটা ভালো। আমার তো মশলা মানে বেশি খাওয়ার একটা বেশি খাওয়ার প্রবণতা আছে, এবং আমরা দেখা যাচ্ছে ঝোলটা দিয়ে ভাতটা খাচ্ছি, মাংসটা জলদি খাচ্ছি, সব চর্বিটা মিশে ওটা এত মজা হয় যে তখন মানে মেখে খাই, ওইখানেই সব সমস্যা। আবার আমি একটু ঈদের যদি আনন্দের কথা বলি, একটা সময় আমাদের সময় ছিল, আপনাদের সময় তো অবশ্যই ছিল, যে ঈদের যে আনন্দ সেটা একটা বড় ছিল যে আপনাদের গানের ক্যাসেট ঈদের সময়, ঈদের সময় বেরোতো। তারপর আমরা যখন আসলাম সিডি, যখন সিডি হ্যাঁ ওই সময় তখন আপনাদের গান শুনেছি আমরা। আমাদের সময়টা ছিল আমরা সবাই মনে সেদিক দিয়ে এসেছি যে ঈদ মানে আমরা অপেক্ষা করতে থাকতাম যে অডিও নতুন প্রচুর আসবে, গান শুনবো আমরা। আপনি একটা পাড়া রাস্তা দিয়ে যাবেন, দেখবে রাস্তার পাশ থেকে এসে নতুন নতুন গানগুলো পাচ্ছে। এখন সেই পরিবেশ আমরা দেখি না, হয় না। এখন তো ঈদ উপলক্ষে ওরকম ভাবে সিডি বা ক্যাসেট বের হয় না, সিডিও বের হয় না। এখন তো ইউটিউবে সারা বছর সব গানই পাওয়া যায়, তো আলাদা করে সিডি ক্যাসেট তো এখন আর ওরকম ভাবে হয় না। আর ঈদের জন্য হ্যাঁ ভীষণ মিস করি, নতুন নতুন গান বেরোতো না, আমরাই তো করেছি নতুন নতুন কত গান ঈদের সময় করেছি। তো সেই জিনিসটা এখন হয় না। এখন স্টেজ হয়, যেমন স্টেজ তখনও হতো, যেমন সারা পৃথিবীতেই মোটামুটি ঈদ একবার করে করা হয়েছে ঈদের সময়, সেটা হয়েছে। তাছাড়া ঈদের দিন কালকে যেমন আমি থাকবো না বাসায়, কালকে আমার লাইভ আছে, তো এগুলো হয় যে কারণে একটু সমস্যা হয়ে যায়, রান্না বাড়া এগুলো একটু সমস্যা হয়ে যায়। কিন্তু সবাই মিলে ওই যে ঈদের আনন্দটা ওটা তো থাকেই। আশাপাকে যেভাবে জিজ্ঞেস করছিলাম যে ঈদের সময় যেহেতু আপনার ডিউটি থাকে, পরিবার মিস করে, মিস তো করে, কারণ অনেক ঈদ আমার ছেলে আমাকে ছাড়া করেছে, অনেক ঈদ মার কাছে থেকে। আমি তো একদম মানে সারা পৃথিবী চষে বেরিয়েছি সারা জীবন, তো অবশ্যই মিস করে, অবশ্যই আমিও মিস করেছি অনেক। এরকম হয়েছে অনেক, সবসময় এরকম হয় প্রায় আর কি। আচ্ছা, এই গানের কথা বলছিলাম যে যদি সত্যি মানে আপনার কাছে যদি আমি দুই সময়ের পার্থক্য কিংবা তুলনা করি, এই উত্তেজনাটা আপনাদের কাছে কেমন লাগতো যে ঈদ আসবে সামনে, আমার নতুন গান আসবে ক্যাসেটে? এটা ভীষণ ভীষণ মানে
সারা রাত ঘুম হতো না টেনশনে, আমার এই গানটা কেমন হলো, ওই গানটা কেমন। একবার একটা মজার গল্প বলি, মিল্টন খন্দকার আমার একটা ক্যাসেট বার করছে, আমার আর আমার বরের একসাথে। তো কিছুতেই সবগুলো গান হয়ে গেছে, একটা আমার গান বাকি আছে, ভয়েস দেওয়া, মিউজিক হয়ে গেছে। তো কিছুতেই শিডিউল পাওয়া যাচ্ছে না, স্টুডিও বুকিং পাওয়া যাচ্ছে না, টেনশন টেনশন, একটা গানের জন্য আটকে যাব। তো মিল্টন বলছে, আপনি রোজা রাখেন? আচ্ছা হ্যাঁ রোজা তো রাখি। সেহেরি করতে তো উঠবেন? আচ্ছা হ্যাঁ। বলে আচ্ছা ফোন দিব। রাত 3টার সময় ফোন করলো। আমার অডিও স্টুডিওটার নাম কি তখন ছিল, মানে একদম আমার বাড়ির কাছে। বললো আপনি এক্ষুনি চলে আসেন। আমি রাত 3টার সময় গেলাম এবং ভয়েস দিয়ে চলে আসলাম রাত 3টায়। তো এরকম ধরনের পরিস্থিতিও হয়েছে। মানে স্বর্ণালী সময় একটা না? এক্স্যাক্টলি তাই, সেটাই। ওইটা হয়েছে অনেক আর কি, খুব টেনশন যেত আমার। এখনো টেনশনটা হয় নতুন গান বের হওয়ার আগে ইউটিউবে দিবে। এখন তো ইউটিউব ছাড়া আমরা তো আমাদের তো আর কোনো ওয়ে নাই। সিডিও ওরকমভাবে এখন এই মুহূর্তে করছি না। তো ইউটিউবে নতুন গান গেলে খুব টেনশনে থাকি যে কেমন ভাবে নিবে আমার শ্রোতারা। অবশ্য ভালোভাবে নিবে। না, আচ্ছা, একটু এই আপনার ছোটবেলার ঈদ যদি বলি, সেই সময়কার ঈদ, ওই সময়কার, এখন তখন প্রযুক্তিগতভাবে অনেক যেটা বলছে, এখন তো আমরা ইউটিউবে গান শুনতে পারি, যখন তখন মোবাইলে গান শুনতে পাচ্ছি, তখন তো সেই সুযোগ ছিল না। কিন্তু তারপরেও কিন্তু আপনি কি ওই সময়টা মিস করেন, নাকি এখন মনে হয় যে এখন সময়টা ঈদটাই ভালো? অবশ্যই ছোটবেলাটা তো মিস করি। ছোটবেলার আনন্দ তো আর আলাদা, সেরকম কোনো দায়িত্ববোধ নাই, কিছু নাই, একসাথে সবাই মিলে ঘুরে ঘুরে বেড়ানো, এবারে সেই বাড়ি, একটু পর পরে জামা কাপড় চেঞ্জ করে দাদা দাদি নানা মানে বাসায় যে সেখানে ঈদ করা হতো। তো সেটা অন্যরকম আনন্দ, যেখানে কোনো দায়িত্ববোধের কোনো জায়গা নেই, শুধু আনন্দ করা। কিন্তু যখন একটা বয়স বাড়ে তখন আরেকটা দায়িত্ববোধের জায়গা তৈরি হয়, সেটা কিন্তু আনন্দ। আগে যেমন কি সালামি নিতাম, এখন কি সালামি দিচ্ছি, দেওয়ার মধ্যে কিন্তু আনন্দ আছে, প্রত্যেকটা ঈদের একটা কিন্তু সৌন্দর্য আছে, সেটাকে উপভোগ করি আসলে প্রত্যেকটা ঈদের। ক্যাশে দেন নাকি বিকাশে? আমার নাম্বারটা দিয়ে দিতাম আর কি। আচ্ছা, আপনার ছোটবেলায় যদি শুনি কেমন? আমার ছোটবেলাটা আসলে আমি চিটং এ বর্ন এন্ড ব্রট আপ। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। তো চিটাং খুব সুন্দর একটা শহর, আমি রিয়েলি স্টিল মিস করি। সেই পাহাড়, সমুদ্র, নদী, সবকিছুর একটা, মানে আমি প্রকৃতির মধ্যেই বড় হয়েছি। প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা, ঝড় বলেন, ওইটাও একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস। আবার সমুদ্রের যাওয়া, যেমন ঈদের সময় আমাদের একটা ইয়েই থাকতো, প্ল্যানই থাকতো, ঈদের পর দিন আমাদের আমাদের যেটা সমুদ্রের পাড়ে যেতেই হবে, মানে এটাতে কোনো ইয়ে নাই, মানে মাপ নাই আর কি। সেটা পরিবারের সবাই মিলে ওইখানে আমরা যেতাম, আনন্দ করতাম। তারপরে ফ্যামিলি একসাথে, আমরা যৌথ পরিবারে আমি বড় হয়েছি। তো ওইটার একটা আনন্দ আলাদা। আবার এখনকার বিষয়টাও আলাদা। এখন যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, বর্তমানে আমার বেশ কিছু যারা আমার কলিগস বলবো আমি, যারা কাজ করে আমার সাথে, এই যে ওদেরকে সব রেখে গুছিয়ে টুছিয়ে আমি এলাম। তো ওদেরকে এখন আমি বোনাস দিলাম, বোনাস দিয়ে আমি এখানে আসলাম। এই যে দেওয়াটা, তারপরে অনেককে সার্ভিস দিলাম, সেবা দিলাম। তো এইটা আবার একটা অন্যরকম পাওয়া। যেমন সবাই যাওয়ার সময় বলে গেল খুব ভালো লাগলো, ভালো থাকবেন, একটু আরাম পেলাম। এই যে একটা মানুষের মানসিক শান্তি নিয়ে সে বাড়ি যাচ্ছে, আপনি সব দিতে পারবেন, টাকা পয়সা দিয়ে আপনি সবই করতে পারবেন, কিন্তু মেন্টাল এবং যে শারীরিক যে আরাম, শান্তি, এটা দেওয়া কিন্তু কঠিন। তো এই জিনিসটা আমি যখন দিতে পারি, পেইন রিলিফ, আমার কিছু সার্ভিস আছে যেমন অনেক বয়স্ক, বুঝছেন, আমার এখান থেকে একদম 6 থেকে নিয়ে 70 আপ পর্যন্ত আমার কাছে লোকজন আসে, যারা একটু এইজেড, তাদের নানা ধরনের পেইন রিলিফ। আমরা আয়ুর্বেদিক কিছু সার্ভিস দেই, আমরা মেডিকেটেড অয়েল অ্যান্ড বিভিন্ন হার্বসের মাধ্যমে। তো ওইগুলো নিয়ে যখন আসে, একজন ডায়াবেটিক পেশেন্ট আজকে আসছে, উনি 80-র কাছাকাছি, ওনার ছেলে মাকে ধরে ধরে নিয়ে আসছে। ওই যে ওনাকে ডক্টরই বলেছে পায়ের কেয়ার নিতে, প্যাডিকিউর প্লাস একটা ফুট মাসাজ ওনাকে করে দিলাম। যাওয়ার সময় আমার মাথায় হাত দিয়ে একদম আদর করে দিয়ে গেছে যে মা, তোমাকে আমি অনেক দোয়া করি, তুমি ভালো থাকো, আমি অনেক শান্তি পেলাম। তো এইটা আসলে, এটা আমার চাঁদ রাত। আমি দেখা যায় যে আজকে একটু আগে বের হয়েছি, নর্মালি আমার 10টা তো বাজেই বের হতে হতে। আমি এখনো কি ঈদ আসলে নতুন জামা কাপড়ের শখ হয়? অবশ্যই। তবে গিফট পাই তো বেশি। আমার ছেলে, আমার বর,
আমি নিজেও কিনে, আর এখন তো কিনতে কোনো সমস্যা নেই, অনলাইনে অনলাইনে পাওয়া যায়, সেটাই। যা ইচ্ছা তাই পাওয়া যায়। তো এই সুবিধাটা আছে, গিফট পেতেও খুব পছন্দ করি, আর সবাইকে জানিয়ে রাখলাম গিফট পেতে আমার আবার নতুন কাপড় চাই ঈদের দিন। আমার না এটা ঈদের একটা দিন সত্যি, আমার আমি ঈদের শোনেন। দিন পুরনো কাপড় পরবো না, আমার গোসল থেকে শুরু হয়, গোসল করে আমি নতুন কাপড় পরবো, কিন্তু একদম শেষ পর্যন্ত নতুন কাপড় আমার এখনো পরতেই চাই হবে। আমি। ভালো। তাই আপনি নতুন কাপড় পরেন? মনটাই না, আসলে মনের তো বয়স হয় না। একজন দর্শক আছে সম্ভবত, আবিদ আপার কাছে কোনো প্রশ্ন করবেন, একটু শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্ন আব্দুল করেন। জব্বার বলছিলেন পাবনা থেকে। জি বলেন। আর আমার তো বয়স প্রায় 60-এর কাছাকাছি। আমার সময়ের শিল্পী আবিদা ম্যাম, আবিদা সুলতানা। জি। ওনার স্বামী রফিকুল ইসলামের একটা গান মনে পড়ে, বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে আমি চাই না। এটা হলো ওনার স্বামীর গান। আর ওনার একটা গানের অনুরোধ করবো যে ছুটির ঘন্টা, একদিন ছুটি হবে অনেক দূরে যাব ধন্যবাদ, নীল আকাশের। ধন্যবাদ। আমি এই সুযোগে আপনি গানও শুনিয়ে দিলেন টেলিভিশনে। আচ্ছা আবিদ আপা, আমরা একটা বিরতিতে যাব এবং একজন দর্শকও যেহেতু অনুরোধ করছে, আমি জানি না ওই গানটাই গাবেন কিনা, একটা গান দিয়ে আমরা যদি না, আগে ওনাকে বিরতিতে যাই। বলি যিনি জি। ফোন করলেন, জি। ছুটির ঘন্টায় আমাদের দেশটা স্বপ্নপুরী, হ্যাঁ। এই গানটা আমার একদিন ছুটি হবে, এটা সাবিনা আপা হ্যাঁ, গেয়েছিলেন। অনেক ওইটা গান আমাদের সাবিনা আপুর দেশের অনেক গান স্বপ্নপুরী। মনে হয় আপনার সাথে গুলিয়ে ফেলে অনেকে মনে হচ্ছে। হ্যাঁ, ইউটিউবে অনেক গানের নাম যায়, সাবিনা ইয়াসমিন আমার গানের নাম যায়, রুনা রায়লা, আচ্ছা, আচ্ছা। শাম্মী আখতার, আবার ওনাদেরও আমার নামে আছে। হ্যাঁ, সেটাই। এটা ইউটিউবে অনেক ভুল করে। আচ্ছা, যদি একটা গান তবে দিয়ে আমরা আবার একটা আচ্ছা। গান আমার ভীষণ ভালো লাগে, যে মুহূর্ত এই রাত। ও আচ্ছা। অনেক সুন্দর। আমার ভীষণ এটা তো পছন্দের একটা গান। মানে মিউজিক কর্ড ছাড়া এটা গাওয়া খুব না মুশকিল। আপা, এখন আপনার যেটা ভালো লাগে আচ্ছা, আপনি সেটা আমরা একটা গান দিয়ে বিরতিতে ওকে, যাই। আমি আমার একটা চলচ্চিত্রের গান করছি, আবার তোরা মানুষ ছবিতে এই গানটা করেছিলাম আমি। এটা লেখা শুট করেছেন, কম্পোজিশন খান আতাউর রহমান। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। শুধু জানি তুমি আছো, তাই ভালো লাগে পৃথিবীকে। তুমি আজও ভালোবাসো, তাই ভালোবাসি জীবনকে। ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে, এই জীবনকে চাই না আমি, আর কিছু জানি না। আমরা প্রথমে হাম নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যারা অসুস্থ তাদের জন্য শিশুদের নিয়ে না বের Movement না করে মুভমেন্ট যাতে, না হয়। যার যার আচ্ছা, এরই মধ্যে তো স্থানে অনেকে থাকলো। চলে গেছে, আজকে তো Already কালকে তো হ্যাঁ, অলরেডি already চলে গেছে। সবাই যার আমার যার কথা হচ্ছে জানার ইচ্ছা, যারা এর মধ্যে চলে গেছে, বাচ্চাদের নিয়ে চলে গেছে, হয়তো তারা হাম্য হয়নি, অসুস্থ না, তারপরেও এই ঈদটাতে বাড়িতে গিয়ে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বাচ্চাদের অবশ্যই ক্ষেত্রে? সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তার খেয়াল রাখতে হবে যে শুধু বাচ্চা না, বয়স্ক যারা আছে তাদেরও কোনো অসুস্থ বোধ করছে কিনা বা জ্বর আসছে কিনা। যদি জ্বরটা আসে অবশ্যই তাকে হলো যে প্রথমে আইসোলেশন করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক কাছে সেই সময় ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু তো সিজন বর্ষাকালে, তো অন্যান্য ভাইরাসে কিন্তু জ্বরটা হতে পারে, সেটা আসলে র্যাশটা উঠছে কিনা, এবং জ্বরের সময় থেকে কিন্তু এটা ছড়িয়ে ফেলতে পারে হামের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি বাচ্চাদের জ্বর হয় অবশ্যই তাকে আলাদা করে রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেহেতু হাসপাতাল সবই তো খোলা আছে, চাইলেই সেবাটা নিতে পারছে, সেটা কিন্তু নিতে হবে তাকে। এবার ফোনে কথা বলতে হবে, একদম আতঙ্কিত হওয়া যাবে না। হ্যাঁ, যে আতঙ্কিত ছোটাছুটি করে না, হ্যাঁ, জ্বরটা হলে তাকে আলাদা করে বাসায় রাখলো, খেতে দিল, খাওয়াটা খেতে পারে, যদি খেতে পারে, বাচ্চা যদি খেতে পারে তাহলে বাসায় রাখতে পারবে। যদি এমন হয় যে না খেতে একদম পারছে না, বমি করছে, অথবা তার ডায়রিয়া শুরু হয়ে গেল, অথবা সে হলো যে
আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে তো ভর্তি হতে যাবে। সেক্ষেত্রে দেরি করা যাবে না, যে শ্বাসকষ্ট হচ্ছে, খেতে পারছে না এবং বমি করছে, তাহলে কিন্তু বাসায় ওয়েট করার কোনো দরকার নেই, অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। এগুলো জিনিসটা খেয়াল রাখতে হবে। আর সব কিছু মিলে শুধু হাম না, অন্যান্য তো সামনে তো ডেঙ্গুর সিজন আছে, সেক্ষেত্রে খেয়াল রাখা ডেঙ্গু কোত্থেকে জন্ম হচ্ছে, বংশ বিস্তারটার কথা হচ্ছে, জানি যে আমরা সবাই জানি পরিষ্কার পানিতে 3 দিন ফেলে রাখলে সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। এই যে এটা জানার পরও কিন্তু আমরা কাজটা করছি না। ফ্রিজের পানি, এসির পানি, ফুলের টবে পানি সবই তো রেখে দিচ্ছি। আমরা যে নিজেরাই ঘরে তো উৎপাদন করছি ডেঙ্গু মশা, তাহলে সেটা নিজেটাকে, ঘরটাকে ঠিক রাখতে হবে, আশপাশটা ক্লিন রাখতে হবে, সেটা কিন্তু দায়িত্ব। প্রত্যেকের কিন্তু দায়িত্ববোধের জায়গাটা আরও বাড়াতে হবে। আমরা কিন্তু শিখেছি যে কীভাবে আসলে সচেতন হওয়া যায়, সেটাকে যদি আমলে না নিই তাহলে কিন্তু আবার ডেঙ্গুর প্রকোপটা বাড়তে পারে। সব কিছু মিলে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে কিন্তু সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। সচেতন বিকল্প নেই। এবং আরেকটা বিষয় কি, এবার গরু কুরবানির সময় সবাই একসাথে হচ্ছে ভিড় করে যাচ্ছে, বাচ্চাদেরও নিয়ে যাওয়া হয় কুরবানি দেখার জন্য, এটা কি এবার একটু অ্যাভয়েড করা উচিত কিনা? মানে বাচ্চাদেরকে আসলে না নয় ভালো। কোরবানির সময় আসলে যারা ছোট বাচ্চা, যারা আসলে এগুলো রক্ত সহ্য করতে পারে না, তাদের মধ্যে একটা অন্য ধরনের থিঙ্কিং হয়, সেক্ষেত্রে একটু বাচ্চাদেরকে আলাদা রাখা ভালো। যারা দিচ্ছে, যারা আসলে এটা মানে সহজে মেনে নিতে পারবে যে গরু কোরবানি দিচ্ছে, সেটা রক্তটা দেখে অনেকে তো আসলে অনেক কিন্তু ফিট হয়ে যায়, অনেকে আছে দুর্বল চিত্রে, তাদেরকে একটু আলাদা রাখলো। তো এটা হলে যে কেন দিচ্ছে, এটা ভ্রাতৃত্ব বন্ধন না, আমরা মানে এটা হচ্ছে একটা ত্যাগের মাধ্যমে মহিমা, তা সেটাকে আসলে এভাবে নেওয়া উচিত, যেটা আমরা ত্যাগ হিসাবে নিচ্ছি, আমরা আত্মত্যাগ, আত্মশুদ্ধির জিনিস। আমরা তো সেটা করছি না, আত্মশুদ্ধিকে আমাদের হচ্ছে আসলে আমরা যেটার জন্য আসলে এই কাজটা করছি, কোরবানি দিচ্ছি, সেটা কিন্তু আমলে নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া উচিত, মানবতা আরও বেশি বাড়াতে হবে। আমি একটু ঋতুপা আপনার কাছে একটু জানতে চাইবো যে এই হাম নিয়ে যদি একটু বলি। হামের একটা, গতকাল আমি হাম নিয়ে কথা বলেছিলাম, সেখানে একটা ছিল যে যারা হামে যেসব বাচ্চাগুলো বেশি এফেক্টেড হচ্ছে কিংবা মারা যাচ্ছে, তাদের একটা বড় জায়গায় পুষ্টির অভাব। পুষ্টির অভাবের কারণে তারা বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। আমরা যখন রান্না বান্না করবো, মানে শুধু ঈদ না, আমি অন্য সময় বলি, এই খাবার দাবারের পুষ্টির ব্যাপারটা আমরা কিভাবে করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে? খুব ভালো একটা জিনিস এটা। আমি এটা সবসময় মনে করি যে বিশেষ করে আমাদের দেশে অপুষ্টি, একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে তখনই কিন্তু তার অপুষ্টি সেখান থেকেই শুরু হয়। যখন একজন প্রেগনেন্ট মা থাকেন, যখন সে মা হতে চলেছে, ওই সময়ে যদি তার পুষ্টিটা নিশ্চিত করা যায়, তার খাওয়া দাওয়া, তার ডিম, দুধ, প্রোটিন, তার ওই সময়টা সে তো একা না, তার সাথে আরেকজন থাকে। আপা ভালো বলতে পারবেন, জিজ্ঞেস করবো তাকে। তা আমার মনে হয় যে মায়ের গর্ভ থেকে একটা শিশু দেখা যায় অপুষ্টি নিয়ে জন্মায় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক কিছু ডেফিসিয়েন্সি কিন্তু তাদের থাকে। তারপরে আসলে জন্মানোর পরে তার যে খাবারগুলো, ওই যে একটা সময় একটা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, একটা সময় বিটিভিতে একটা শো হতো ফ্যামিলি প্ল্যানিং এর উপরে, উঠান বৈঠক, একটা শো আমরা দেখতাম। অ্যাওয়ারনেস করা, মানে মূল বিষয়টা হলো সচেতন করা, সবাইকে সচেতন করা। এখন কিন্তু এই ধরনের কমিউনিটি যে ক্লিনিক বলেন বা কমিউনিটি অ্যাওয়ারনেস বলেন, এই জিনিসগুলো কিন্তু এখন আমি খুব একটা দেখি না। মানে সবাই ওই মোবাইল, ইউটিউব এগুলোর মধ্যে থাকে। তা আমার মনে হয় ওখানেও যদি আমরা একটু অ্যাওয়ারনেস মূলক, যে ছোট একটা বাচ্চাকে তার কয় মাস বয়স থেকে তাকে কোন খাবারটা দিতে হবে, কোন খাবারটা আমরা দিব না, তাহলেই কিন্তু আমি তার পুষ্টির যে চাহিদাটা সেটা যদি নিশ্চিত করতে পারি। একটা বাচ্চার যদি ইমিউন সিস্টেম ভালো থাকে, ইমিউনিটি যদি ভালো থাকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু সহজে তাকে আক্রান্ত করতে পারবে না, সুস্থ হয়ে যাবে, হ্যাঁ সুস্থ হয়ে যাবে, বডি ফাইট করতে পারবে। হ্যাঁ, কিন্তু যদি ইমিউন সিস্টেম, তার ওই পুষ্টির অভাব থাকলে সে তো শরীর তো ফাইট করতে পারবে না। তো ওই জন্যই কিন্তু এইখানেও খাবার, একটা কথা মনে রাখতে হবে, আমার এই শরীরের জ্বালানি কিন্তু ফুড। বডির প্রত্যেকটা অর্গান বলেন, লাং বলেন, হার্ট বলেন, স্কিন বলেন, বোনস বলেন, প্রত্যেকটা জায়গায় খাবার, প্রত্যেকটা জায়গার খাবার আলাদা আলাদাভাবে নিশ্চিত করা আছে এবং আমরা সেটা জানি না। এই জন্য আমাদের খাদ্য তালিকা এগুলো রাখা খুব ইম্পর্টেন্ট। আমি একটু আবিদাপ আপনার কাছে যাদের যে সামনে কথা বলছিলেন সচেতনতা একটা বড় বিষয়। সচেতনতা একটা সময় কিন্তু আমরা দেখতাম যারা স্টার আছেন, যারা সবাই ফলো করেন, আপনাদের মতো যাদের সবাই যাদের ফলো করে, তারা তাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা আসতো, তারা টেলিভিশনে এসে কথা তাদের ব্যবহার করা হতো অ্যাওয়ারনেসটা করার জন্য। এই জিনিসটা একটু কমেছে কিনা? আপনাদেরকে যদি এগিয়ে আসতে বা সরকার বা রাষ্ট্র যদি চায়, আপনারা এগিয়ে আসবেন কিনা, কিভাবে? অবশ্যই এগিয়ে আসবো। আমরা এইডস নিয়ে মনে আছে আমরা অনেকগুলো শিল্পী মিলে একটা গান করেছিলাম, সেটা বিভিন্ন চ্যানেলে প্রচার করা হতো। আর এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো অনেক করেছি, মানে আমি করেছি, অন্তত অনেক করেছি। তো এগুলো ইদানিং অনেক কম দেখছি, এগুলো অনেক দরকার।
প্রচুর দরকার এগুলো। হ্যাঁ, গানের ঠিকই মাধ্যমে বলেছেন। বলে আরো বেশি মানুষ গান শুনবে, শুধু সমাজে না, যারা নেয়। অভিনয় করে, যারা আবৃত্তি হ্যাঁ, করে বিভিন্ন বা ধরনের, যে কোনো যা নন ফিগার, নন ফেস, তাদেরকে দিয়ে এগুলো করালে মানুষ শুনবে, মানুষ তার কথা শুনবে এবং বিশ্বাস করবে। সেটাই করানো উচিত আমার মনে হয়। কমে যাচ্ছে কেন? মানে আপনাদের বলে কি টাকা পয়সা বেশি চান, এটা কোনো হতে পারে, কেউ হয়তো চায়, বাট আমি এই ধরনের, আমি তো মানে শুধু এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম টেলিভিশন না, আমি এমনি কোথাও ঝড় হলো তার জন্য ফান্ড রেজিং করতে, ইভেন আমেরিকাতেও ফান্ড রেজিং, ওখানে একটা ঝড় হয়েছিল, বাংলাদেশিদের প্রচুর ক্ষতি হয়েছিল, সেখানে গিয়ে আমরা প্রোগ্রাম করে এসেছি, ওখানে তুলে দিয়ে এসেছি। তো এই ধরনের প্রোগ্রাম কিন্তু পয়সার প্রশ্নই আসে না। সেটা আমি এমনি জিজ্ঞেস করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে প্রচারের কথা At least আমাদের কাছে হ্যাঁ, আর কি। প্রচারের কথা বলছিলাম যে আমি আপনাকে দেখেই মনে হচ্ছিল যে আপনি যখন একটা কথা বলো, আমি যখন একটা কথা বলবো, বিনা পারিশ্রমিকে তারা করে দিতে পারে, হ্যাঁ, এরকমই করে আমি একটা কথা বলবো, যে কয়টা লোকে এফেক্ট করবে, আপনি কথা বলে নিশ্চয়ই আরো কয়েকশো লোক বেশি শুনবে এবং বেশি গুরুত্ব মানে দেবে। আমি কিন্তু আমার প্রোগ্রামগুলোতে আমি যে খাবারের যে অনুষ্ঠানগুলো করি, তার মধ্যে কিন্তু আমি এই যে অ্যাওয়ারনেস গুলো আমি চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য। পোর্শন বলেন, কখন কোনটা খাবে, রাতে কোনটা, দিনে দুপুরে কোনটা, সকালে কোনটা, মানে কি খাওয়া উচিত। ওই যে সকালে একটু বেশি খাবো, ওই যে বলে না রাজার মতো, একটু গরিবের মতো, ফকিরের মতো রাতের বেলা। মানে কথাগুলো কিন্তু সত্য, আমাদের প্রবাদ বাক্য ঠিকই, এটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, পুষ্টিকর বুঝতে খাবার তো সুবিধা আসলে হয়। একটা বিকল্প যেতে হবে, সেটাই, পুষ্টিকর খাবার পুষ্টিকর খেতেই খাবার, হবে। এখানে সেটাই। একটু এখন একটা সময় এসছে কিনা, যেহেতু আমরা বলছি যে আমি যারা বাচ্চারা অপুষ্টি affected শিকার, হচ্ছে, হ্যাঁ। অপুষ্টি শিকার বিষয়টা, এখন কি সময় এসছে যে একটু পুষ্টির দিকে বেশি নজর দেওয়া, এই বিষয়টা আরো বেশি ফোকাস হয়? আমরা কিন্তু খুবই কম এই বিষয়টা কারণ জানি। পুষ্টি বিষয়টা তো আমরা আগে থেকে বলেছি, এখনো বলবো যে, এবং ভবিষ্যতে বলবো যে আসলে পুষ্টি অবশ্যই দরকার, পুষ্টিকর খাবারের। কারণ বাচ্চাগুলো মানে যদি বলি মা থেকে শুরু করি, যে মা যখন গর্ভবতী হয় তাকে টেক কেয়ার করা যায় কিন্তু পরিবারের সবার, সেটা কি করা হয়? করা কিন্তু হয় না। সে মাকে খাওয়া তাতে, কারণ মার কাছ থেকে বাচ্চাটা খাওয়া পাচ্ছে, তাহলে সে মাকে কেয়ার করলে কিন্তু বাচ্চাটা কেয়ার পাচ্ছে। মাটা যখন জন্ম হচ্ছে তখন কিন্তু বাচ্চাকে কেয়ার করতে হবে, মাকেও করতে হবে, কারণ মার কাছ থেকে মা কিন্তু বুকের দুধটা খাবে বাচ্চাকে। মাকে যদি কেয়ার করা না হয়, মা কিন্তু খাওয়াতে পারবে না। তাহলে কিন্তু পরিবারের দায়িত্ব, কিন্তু পরিবারে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, কারণ সেই বাচ্চাটাকে পূর্ণ 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো, তারপরে তো 2 বছরের মধ্যে দুধ তো খাবে, সাথে অন্য নির্দেশনা খাবার, খিচুড়ি, সেগুলো কিন্তু আমরা বলে থাকি কোন কোন খাবারটা খাবে, এটাই খেয়াল রাখা দরকার। শুধু মা একা পারবে না, সাথে পরিবারের সদস্য কিন্তু খেয়াল রাখতে হবে, সাথে সমাজটাও খেয়াল রাখতে হবে। সমাজে যারা আছেন তারাও কিন্তু অবশ্যই সবার দায়িত্ব আছে, যে সে মাটাকে সুস্থ রাখা, বাচ্চাটাকে সুস্থভাবে বেড়ে তোলা, এটা কিন্তু কারো একার দায়িত্ব না। এবং এটা যদি পুষ্টিকর যদি কেউ খাবার খায়, বাচ্চারা বলছে, তার যদি হামও হয়, তার তো মানে সিরিয়াস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যে বাচ্চাটা হলো যে ইমিউনিটি ক্ষমতা অনেক বেশি এবং পুষ্টিকর খাবার খেয়ে আসছে, তাদের কিন্তু হাম হলো সহজে ভালো হয়ে যাচ্ছে, মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমে যায়। অবশ্যই শিকার বাচ্চা ভিটামিন এ ক্যাপসুলের স্বল্পতা সবকিছু মিলে কিন্তু সেই বাচ্চাটা একদম খারাপের দিকে যায়, নিউমোনিয়া হয়ে মস্তিষ্কে পদা হয়, কিন্তু বাচ্চাটা মারা গেছে। অনেক বাচ্চা কিন্তু মারা গেছে, নিউমোনিয়া হয়ে মারা গেছে তারা। আচ্ছা, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো যারা শুনছেন পুষ্টির দিকে নজর দিন, অবশ্যই খেয়াল রাখা উচিত। এখানে একটু আপনার কাছে একটু জানতে চাই, খাবারের বিষয়টা যখন আসছে, আমি সব যদি খাবার, এখন আমাদের লাইফস্টাইলে যে খাবারের জায়গাটা, সেইখানে আসলে ওটার কারণে ডাক্তারের কাছে যাচ্ছেন, খাবার নিয়ে কিন্তু বলছে যে এই খাবারের কারণে ওবেসিটি থেকে শুরু করে সবকিছুর কারণে শরীর আসলে বিগড়ে যাচ্ছে। খাবারের দিকে নজর দেওয়াটা কতটা প্রয়োজন এখন, মানে মানুষ দিচ্ছে কিনা, বা ফাস্টফুডের কারণে বেশি, আবার মানে অস্বাস্থ্যকর খাবার বেশি খাচ্ছে কিনা? আমরা এখন অস্বাস্থ্যকর খাবার বেশি খাচ্ছি, কারণ এত বেশি, এই যে আমি এখন বলছি, বাট আমার উপরে হয়তো রাগ করবেন, ফুড ব্লগিং যেগুলো আমরা দেখি, ব্লগাররা এত করে করে সব মানে রিচ ফুড গুলো, বার্গার, স্টেক, এইটা মানে কিভাবে দেখতে এমনি খেতে ইচ্ছা করে, দেখলে আমরা দেখলেও আমাদের খেতে ইচ্ছা করে। আর যারা ছোট আছে, টিনেজার, তো এরা এগুলো খেয়ে কিন্তু এদের ওবেসিটি, ওদের একটা গ্রুপের পুষ্টি নাই, আর আরেকটা গ্রুপ বেশি ওভার হয়ে যাচ্ছে, ওরা ওবিস হয়ে যাচ্ছে অনেক বেশি। তো এটা আমি সবার ক্ষেত্রেই বলবো যে এটা আমার মনে হয় নিয়ন্ত্রণ করা উচিত, এবং এতে আমি মনে করি যে আমাদের মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে। মিডিয়াতে যদি এই ধরনের যে ডক্টর আপা আছেন বা এই ধরনের সবাইকে নিয়ে একটু মজা করে, মানে আমি চাই যে ওই ধরনের প্রোগ্রাম, একটু সিরিয়াস আলোচনা না, আছে না, একটু ফান করে, একটু মজা করে কিভাবে এটাকে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, তাহলে দেখবেন যে সবাই, যে আমরা ওই খাবারটা যে খাবো না তা না, পিৎজা, বার্গার, মানে আরো জাঙ্ক ফুড যেগুলো আছে বর্তমানে, তারপরে আইসক্রিম, নানা ধরনের, সেগুলো খাবো, কিন্তু আমরা অল্প খাই, পরিমাণ মতো। বাড়িতে যদি এগুলো একটু তৈরি করে দেওয়া যায়, সেটা আবার ওই বাজারের চাইতে বেটার হয়।
আচ্ছা কিন্তু সেটা বাচ্চাদের ভালো লাগে না। না, যারা কোয়ালিটি মেনটেন করে করে বাইরে তাদের খাওয়াটা খাওয়া যায়, কিন্তু বেশি না। মানে মানে ডেইলি না, হয়তো সপ্তাহে একদিন খেলো। এখন তো বাচ্চাদের, ছোট বাচ্চা থাকে, উপহার হিসেবে অর্ডার করে, চকলেট হ্যাঁ, উপহার হিসেবে চকলেট নিয়ে দিয়ে দিচ্ছে। এবং সবাই তখন অনলাইন থেকে অর্ডার করে খাচ্ছে, হ্যাঁ, যার ফলে কিন্তু খুবই দেখেন অ্যাভেলেবল হয়ে চকলেটে গেছে। কত ক্যালোরি সে একসাথে ইনটেক করছে। এটাই। অনেক সিরিয়াস আলাপ করে ফেলেছি এখন। ঈদের আগের দিন আমরা এখন একটু বলছিলাম যে ঈদের আনন্দ দেওয়ার জন্য আমাদের সাথে একজন আছেন, তিনি আমাদের এই সিরিয়াস আলাপ থেকে আবার আনন্দে নিয়ে আসবেন। একটা গান শুনবো, গান শুনে একটা বিরতিতে যাবো। গান না? তাহলে এটা বর্ষাকাল না, তবুও বৃষ্টি তো হচ্ছেই কয়েকদিন ধরে, এখন বাইরে হচ্ছে কিনা জানি না। আমরা একটা প্রিয় গান সকালে করি। ছিল বর্ষা। গানটা লিখেছেন প্রণব রায়, সুর করেছিলেন কমল দাশগুপ্ত, আর গানটা আমাকে শিখিয়েছিলেন ফিরোজা বেগম। উনি শিখিয়েছেন, ওনার খুব প্রিয় গান, ওনার গাওয়া গান। এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়, আমি শুধানো তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি, শুধানো তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি, আখি পাতে বাড়ি দলিবে কি, আমার তরে প্রিয়, এমনই বর্ষা ছিল সেদিন। আমি একটু আপনার কাছে আসতে চাই। আপনি, আমরা সবার রান্নার কথা শুনছিলাম যে বাসায় ঈদের সময় রান্না হবে, রান্না বান্না করবে সবাই। তা আপনি তো একজন রন্ধনশিল্পী, নিশ্চয়ই আপনার কাছ থেকে, আপনার পরিবারে বলেন, যারা বলেন তাদের কাছে স্পেশাল একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনার যা করবেন অন্যদের চেয়ে আলাদা হবে, তাই না? হ্যাঁ, আপনি আলাদা কি করেন ঈদের সময়, যেটা আমরা আপনি যদি কালকে আপনার বাসায় যাই সেটা পাবো আর কি? মাংস করবে। আসলে আলাদা বলতে কি, আমি বলবো যে আমি খুব ব্লেসড, আমার মা আমার সাথে থাকেন তো বাড়িতে, এবং মা আমার এখনো স্টিল অ্যাক্টিভ। হ্যাঁ, তো মা আজকে সকালেই জিজ্ঞেস করছিল যে আমি যেহেতু রাত হবে আমার যেতে, যে কালকে কি হবে। তা মাকে বলছি, মা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, কোনো সমস্যা নেই। তো আমি করি, মাও করে, আমরা দুজন মিলে মিশেই রান্না করি। তো আমার হাতের যেটা হয় যে গরুর মাংসর একটা মানে কারি করি আমি, যেটা সবাই লাইক করে, আবার একটা বিরিয়ানিও বানাই, সেটা প্রথম দিন করি না, আমি সেকেন্ড ডেতে গিয়ে করি। আর আমার জন্য আমি আজকে সকালবেলায় অনেকগুলো সবজি কিনে এনেছি, কারণ আমার টেস্ট বাড চেঞ্জ হয়ে গেছে, আমি মাংস বেশি নিতে পারি না, আমার এই ভেজিটেবলটাই বেশি ভাল লাগে। তো সত্যি কথা, যেটা একটা সময় খুব খেতে পারতাম, বাট এখন পারি না। যেমন এখন আমার কিছু সবজি চাই, তারপরে ড্রিঙ্কস বলেন, আমার যে কোনো একটা ফ্রেশ ফ্রুটস, একটা ড্রিঙ্কস আমার থাকতেই হবে আমার বাসায়। এটা সব সময় আমাদের ব্রেকফাস্টে, এটা আমি বাচ্চারাও খায়, আমিও খাই, আমাদের প্রত্যেকের এটা অভ্যাস যে মানে যখন যে সিজনাল ফ্রুটস থাকবে ওই এক জগ ড্রিঙ্কস আমার মানে ব্রেকফাস্ট টেবিলে থাকতেই হবে। কালকে যারা মাংস খাবে, বয়সের কোনো ই আছে যে এত বয়স পর্যন্ত 4টা মাংস খেতে পারবে বা 4 টুকরা? অবশ্যই ব্যারিয়ার তো আছে ভাই। আমাদের দেশে মনে করেন যে যারা 50 আপ, 60, 70 আপ হয়ে গেছে, প্রত্যেকেরই আপনি খোঁজ নিয়ে দেখেন হয় ডায়াবেটিস আছে, না হলে হাইপারটেনশন, এই ধরনের প্রবলেম আছে। তো ওই কথাটা মাথায় রেখে খাবে, খেতে কোনো ঈদের আনন্দ করব খাবো না সেটা তো হয় না। তো তাদের জন্য কিছু স্পেশাল মেনু করা উচিত, যে একটু অয়েল যেন একটু কম থাকে, বা একটু ডিফারেন্ট, আমি তো বলেছি যে গ্রিলে কম থাকে। তো ওই টাইপের কাবাব জাতীয় খাবার কিন্তু আমরা সবাই খুব লাইক করি, যে একটু নান করা হলো, বাসায় কাবাব করা হলো, যদি মানে ওইটুকু হ্যাসেল নিয়ে করতে চায় আর কি বাড়িতে। এখন এটাও একটা ব্যাপার আছে যে ওইগুলো করতে তো একটু আয়োজন লাগে, ওই আয়োজনটুকু মাথায় নিয়ে যদি কেউ কাজ করতে চায়। আর আমার মনে হয় এই ধরনের যদি রেসিপি হয় তাহলে সবাই খাবে। আপা
এই বৃষ্টি যেমন হচ্ছে হঠাৎ করে আবার প্রচন্ড গরমও পড়ে যেতে পারে, হ্যাঁ? এই জিনিসটাকে মাথায় রাখতে হবে এবার ঈদের সময়। অবশ্যই, কারণ গরম তো অলরেডি কিন্তু পড়েছে, সাথে বৃষ্টিও আছে। তো এর মধ্যে বেশি পরিমাণে খাবার একবারে খেলে যেটা হয় মানে ফুড পয়জনিং হতে পারে, বদহজম হতে পারে এবং সাথে ডায়রিয়া কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবং যারা হার্টের পেশেন্ট আগে থেকে তাদের কিন্তু বলেন হার্ট অ্যাটাক হতে পারে। এক্ষেত্রে অবশ্যই খাবারটা নির্বাচন করতে হবে যে কী পরিমাণে খাবারটা খাবো। সেক্ষেত্রে মাংসটা খাবে তো অবশ্যই, কিন্তু পরিমাণে অল্প। অনেকে তো মানে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে, সেখানে যে খাচ্ছে, কিন্তু সেই খাবারটা মেনটেন করতে হবে যে বাসায় খাচ্ছে বাইরে খাচ্ছে, খাবারটা যেন ঠিক থাকে, এটা মেনটেন করা দরকার। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, সাথে সালাদ তো থাকবে, সবজি তো থাকবে, এবং যাতে যখন বৃষ্টি পড়ছে ছাতা যেন নিয়ে বের হয়, কারণ ঠান্ডা লেগে কিন্তু আবার নিউমোনিয়া হয়ে যেতে পারে। তো সবটা আসলে মাথায় রাখা দরকার। আর ডাক্তাররা তো আমার পাশেই আছে। টানা কতদিন গরুর মাংস খাবো? টানা একদম না, টানা তো অবশ্যই খাবে না, টানা তো কোনো কিছু খাওয়া যাবে না। কারণ মানে মাংস জাতীয় খাবারটা কিন্তু কম খাওয়া হবে, সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন, এর বেশি কিন্তু মাংস জাতীয় খাবারটা খাওয়া ঠিক না যারা আসলে একটু বয়স্ক আছে। আর ইয়াং এজে তো অবশ্যই মাংস খেতে পারবে 1-2 দিন পর পরে, কিন্তু তার পরিমাণে অল্প, বেশি পরিমাণে খাওয়া যাবে না। ঈদের সময় তো মাংসটা তো খাবেন, কিন্তু সেক্ষেত্রে দুপুরে খেলে রাতেরটা একদম অল্প পরিমাণে খাওয়া, মাঝখানে একটু গ্যাপ দেওয়া। মানে 7 দিন ছুটি আছে দেখে 7 দিন ছুটি 7 দিন টানা খাওয়া যাবে না, অবশ্যই সবজি খেতে হবে পরের দিনে। আচ্ছা আপা একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু আপনার কাছে এখনকার ঈদের একটু অভিজ্ঞতা জানতে চাইবো, তারপর আপনার গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। সেটাই হচ্ছে যে এই যে যেটা বলছিলাম যে গান দিয়ে একটা সময় আমাদের ঈদ মানে গান দিয়ে আমরা আনন্দ করতে করতে ঈদ করতাম, এখন ঈদ একটু অন্যরকম। অডিও যে জগৎটা আছে বা আপনার গানের জগৎটা আছে, সেটা নিয়ে আপনি কি এখন হতাশ, খুশি নাকি আশাবাদী? আশাবাদী, কিছুটা আশা তো থাকতেই হবে, না হলে তো আর বাঁচতে পারবো না। আশা নিয়েই মানুষ বাঁচে, কিন্তু অনেকটা খারাপ এখন। মানে আগেকার সময় Quality যেমন নিয়ে। কোয়ালিটি নিয়ে না, কোয়ালিটি গান কিন্তু আছে কম, অনেক কম। কারণ যেটা হচ্ছে যে খুব ভালো ভালো গলা আছে। আমরা যাদের সাথে কাজ করেছি, সত্য সাহা, সুবল দাস, আলী হোসেন, আলাউদ্দিন আলী, ইমতিয়াজ বুলবুল, সবাই মারা গেছে। তা আমি এই জেনারেশনের ছেলে মেয়েদের বলি যে তোমাদের এত কপাল খারাপ যে তোমরা ওনাদেরকে তো পেলেই না, শিখবে কি করে? আমরা তো ওস্তাদের কাছে শিখেছি, আবার ওনাদের গানগুলো যখন 1, 2, 3টা গান করে কিন্তু অনেক কিছু শিখে ফেলতাম। উচ্চারণ কিভাবে করব, কিভাবে এক্সপ্রেশন, কিভাবে কোনটা কিভাবে কোথায় ধরবো, কোথায় ছাড়বো, এগুলো সব ওনাদের কাছে শিখে যেতাম আমরা। এখনকার বাচ্চারা ওই সুযোগ পাচ্ছে না। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আপা, আপনি তো ভূপেন হাজারিকার সুরে গান করেছি, ওইটা তো আপনার একটা বিখ্যাত এবং একটা আমি বলবো যে অনেক চমৎকার একটা মেমোরি আপনার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান। আমরা ঈদের না হলে আপনার কাছে হয়তো সেই অভিজ্ঞতাগুলো সে মিউজিশিয়ান থাকলে হয়তো গাইতেও পারতাম, গানটা কিন্তু এটা গাওয়া হবে না। আচ্ছা, আপনাদের তিনজনকে ঈদের শুভেচ্ছা, আপনাকে ঈদ মোবারক, এবং আপনাদের ঈদটা ভালো কাটুক। আপনার ছুটি নেই, আমি বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক, আজকের এই পর্বে নিশ্চয়ই হার্ড হবেন না যে আমাকে খেতে মানা করছে, আমরা তা করছি না। অবশ্যই খাবেন, পরিমিত খাবেন, সুস্থ যখন থাকেন, মানে খেতে খেতে যখন সুস্থ থাকতে পারেন, সুস্থভাবে ঈদটা পালন করতে পারেন, আমাদের উদ্দেশ্য আসলে সেটাই। কাজে আমাদের পরামর্শ যদি নিতে পারেন, দুই আপার পরামর্শ যদি নিতে পারেন, নিশ্চয়ই আপনাদের ঈদটা ভালো কাটবে। এখন আমরা ঈদটা আরও বেশি, মানে আসার আগে আরও একটু বেশি আনন্দ নিয়ে শেষ করবো, কারণ আবিদ আপা গান শুনতে শুনতে আমরা শেষ করবো। সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। আচ্ছা, তাহলে এক ভাই ছুটির ঘন্টা ছবির গান শুনতে চেয়েছেন, তো ওই নিজের যে গানটা বললেন সেটা তো আমার না, আমার যে গানটা আছে ওইটাই করছি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, এই আমাদের দেশটা স্বপ্নপুরী। এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না, ও হো 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 হো, এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না, পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি
এই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি।